আসসালামু আলাইকুম। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বছর কিন্তু দেখতে দেখতে একটি শেষ হয়ে গেল। 2020 সন শেষ হয়ে গেল করোনা মহামারীর প্রাদুর্ভাবে। আমরা গত বছরটি ক্লাস করতে পারিনি তোমাদের সাথে সরাসরি, কিন্তু তাতে কি হয়েছে, আমরা কিন্তু তোমাদের সাথেই ছিলাম অনলাইন ক্লাসের মাধ্যমে। সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আবার নতুন করে তোমাদের জন্য ক্লাস শুরু করতে যাচ্ছি। বছরের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি জেবা আক্তার তোমাদের আজকে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়। আজকে যেহেতু বইটি এখনো তোমাদের হাতে আছে কিনা আমি জানি না, তবে স্কুল থেকে বই দেওয়া হচ্ছে, ভর্তি হয়ে যাও, বই নিয়ে যাও। নতুন বইয়ের গন্ধটা শুনতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি আগে ছোটবেলায় যখন নতুন বই পেতাম তখন বইগুলো এভাবে একটু স্মেল নিতাম, মাথাগুলো খুব ভালো লাগতো। এটা অনেকেরই অভ্যাস থাকে, নতুন বইয়ের গন্ধ। নতুন বই, নতুন পড়া, নতুন সিলেবাস। আমরা তোমাদের জন্য সিলেবাসও রেডি করে ফেলেছি। সেই সিলেবাসের আলোকে আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়টি আলোচনা করব, পাটিগণিত অংশ। দেখো, প্রথম অধ্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। ম্যাডাম, মূলদ আর অমূলদ সংখ্যা কি? তাহলে চলো একটু পিছনে চলে যাই। আমরা যখন ক্লাস 6 এ ছিলাম তখন কিছু সংখ্যা শিখে এসেছিলাম, মনে আছে? মৌলিক সংখ্যা নামে একটি সংখ্যা শিখেছিলাম। আবার যখন একেবারে ছোট ছিলাম তখন শিখেছিলাম 1 2 3 4 5 গুণা। এই গুণা সংখ্যাগুলো যেগুলোকে আমরা শতকরা বলে থাকি সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কিছু সংখ্যার নাম শুনলাম, একটা মৌলিক সংখ্যা, একটা স্বাভাবিক সংখ্যা। আবার ছোটবেলায় লিখেছো 2 4 6 8, এগুলোকে কি বলেছো শিক্ষার্থীরা? জোড় সংখ্যা। আবার কখনো লিখেছো 1 3 5, এগুলোকে কি বলে শিক্ষার্থীরা? বেজোড় সংখ্যা। ঠিক সেই রকম অনেক সংখ্যার মধ্যে আমরা আজকে নতুন দুইটি সংখ্যা শিখব, সেগুলো কি? মূলদ আর অমূলদ। চলো দেখি মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা যে সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা, শিক্ষার্থীরা খেয়াল করো, দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। যেই সংখ্যাগুলো পূর্ণ, যেমন 2 3 5 এরকম, যেমন 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, এইরকম দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে বা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যাবে, তাকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে চলো মূলদ সংখ্যার সংজ্ঞা আর জানলাম, এবার উদাহরণের সাহায্যে জেনে নেই। আমরা মূলদ সংখ্যা হিসেবে শূন্যকে ধরে থাকি যে শূন্য একটি মূলদ সংখ্যা। ঠিক একইভাবে আবার সকল স্বাভাবিক সংখ্যা একেও আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা। আবার ভগ্নাংশ সংখ্যাগুলোকেও আমরা বলবো মূলদ সংখ্যা। শিক্ষার্থীরা খেয়াল করো, মূলদ সংখ্যা কারা? মূলদ সংখ্যা হচ্ছে শূন্য, সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা। আবারও বলছি শিক্ষার্থীরা, শূন্য একটা মূলদ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা এগুলো মূলদ সংখ্যা, এবং ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার উদাহরণে আমরা কাকে পেয়েছি? শূন্যকে। ম্যাডাম, শূন্য কিভাবে একটি মূলদ সংখ্যা হয়? খেয়াল করো, শূন্য ইজিকাল লেখা যায় 0 ভাগ 1। তাহলে এটাকে ভগ্নাংশ রূপে তুমি প্রকাশ করতে পেরেছো, এর জন্য এটি একটি মূলদ সংখ্যা। এরপরে চলে আসো সকল স্বাভাবিক সংখ্যা। আমরা যে স্বাভাবিকলি গুণে থাকি 1 2 3 4 5 6 আপনি যত পর্যন্ত গোনা যায়, এই স্বাভাবিক সংখ্যাগুলোকেও কিন্তু ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায় শিক্ষার্থীরা? যেমন খেয়াল করো 1, তাহলে 1 কে লেখা যায় 1 ভাগ 1, এভাবে লেখা যায়। অথবা 1 কে 2 কে লেখা যায় 2 ভাগ 1, এভাবে লেখা যাচ্ছে। এইভাবে এই সংখ্যাগুলোকে যেহেতু তুমি কিসের রূপে প্রকাশ করতে পারো? ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারো, তাই এগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। কারণ ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা, ভগ্নাংশ হচ্ছে একটা মূলদ সংখ্যা। আবার কিছু দশমিক সংখ্যা, যেমন দশমিক সংখ্যাগুলোকেও আমরা মূলদ সংখ্যা বলবো। দশমিক সংখ্যা যেমন 0 1 1.5, এদেরকে মূলদ সংখ্যা বলা হবে। কেন বলা হবে শিক্ষার্থীরা? খেয়াল করো, 0.1 এইটাকে কি ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়? হ্যাঁ যায়, আমরা শিখেছিলাম কিভাবে। 0.1, তাহলে এখানে যে সংখ্যাটা আছে এটা 1 হবে, আর দশমিক উঠে গেলে এখানে 1 বসবে, দশমিকের পরে একটা ঘর, তাহলে 0। তাহলে এটাকে কি রূপে প্রকাশ করা গেছে শিক্ষার্থী?
ভগ্নাংশ, আর ভগ্নাংশগুলো কি সংখ্যা শিক্ষার্থীরা? মূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে আবার আমরা বললাম শূন্য। শূন্য একটা কি সংখ্যা? আমাদের মূলদ সংখ্যা। কেন শূন্যকে আমরা প্রকাশ করেছি শূন্য ডিভাইডেড বাই 1, এটা একটা ভগ্নাংশ, এই কারণে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা আমরা মূলদ সংখ্যা কি আশা করি পারবো। এবার আমরা শিক্ষার্থীরা দেখব হচ্ছে অমূলদ সংখ্যা কাকে বলে। অমূলদ সংখ্যা যেই সংখ্যাগুলোকে দুটি সংখ্যার পূর্ণ অনুপাতে প্রকাশ করা যায় না। এখানে আমরা মূলদ সংখ্যা শিখেছিলাম পূর্ণ অনুপাতে প্রকাশ করা যায়, তাদেরকে আমরা বলেছি মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কাকে বলবো আমরা? যাদেরকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। তাহলে এরকম একটা সংখ্যা আমরা দেখি, কোন সংখ্যাটাকে এরকম পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। শিক্ষার্থীরা খেয়াল করো, এই চিহ্নটা কি তোমরা চিনো? ক্যালকুলেটরে দেখেছো কখনো এরকম একটা চিহ্ন? হ্যাঁ দেখেছো। এই চিহ্নটাকে বলা হয় ইংরেজিতে রুট, আর বাংলায় বলা হয় বর্গ মূল চিহ্ন। তাহলে এই রুটের নিচে আমি একটা সংখ্যা লিখলাম 2, সংখ্যা লিখলাম 2। তাহলে তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে শিক্ষার্থীরা, সেই ক্যালকুলেটরে √2 এর মানটা দেখো তো কেমন আসে। সম্ভবত √2 কে ক্যালকুলেটর করলে মানটা আসবে 1.41213 এরকম করে বড় একটা মান আসে। 1.41423 তোমার ক্যালকুলেটর যদি 7 পর্দার থাকে তুমি 7টা ডিজিট দিতে পারো, যার 11টা সে 11টা ডিজিট দেবে, যার আরো বড় সে আরো বড় মান দেবে। তার মানে আমরা শিক্ষার্থীরা কি বুঝলাম? 7 ডিজিটের ক্যালকুলেটর থেকে তুমি 7টা মান পেয়েছো, যার 11 ডিজিটের ক্যালকুলেটর সে 11টা পেয়েছে। তার মানে এই মানটা কিন্তু লিমিটেড না, এই মানটা কিন্তু অসীমে চলে যাচ্ছে, অসংখ্য। এই দশমিকের মানটা নির্দিষ্ট নয়। আর নির্দিষ্ট না থাকার কারণে তাকে আমরা কি পারবো না শিক্ষার্থীরা? পূর্ণ সংখ্যার দুটো অনুপাতে প্রকাশ করতে পারছি না। এর জন্য এই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলবো শিক্ষার্থীরা? এই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। কি সংখ্যা শিক্ষার্থীরা? অমূলদ সংখ্যা। সেম একইভাবে √3 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা। কিন্তু যদি এরকম হতো √14, ক্যালকুলেটরে দেখো √14, তাহলে এটা অমূলদ সংখ্যা। কিন্তু যদি এখানে হইতো √16 দেওয়া মাত্র এই ক্যালকুলেটরে মানটা চলে আসে হচ্ছে 4। এই 4কে কিন্তু আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করি, নিচে 1 থেকে একটা ভগ্নাংশ রূপে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে এই √16 কিন্তু আবার ভগ্নাংশ রূপে প্রকাশ করা গেছে, তাই এটা কি সংখ্যা হয়ে যাবে শিক্ষার্থীরা? মূলদ সংখ্যা। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, √2, √3, √5, √7 এগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। কিন্তু কিছু সংখ্যা যারা রুটের পর পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয় তাদেরকে আমরা বলছি হচ্ছে মূলদ সংখ্যা। শিক্ষার্থীরা মূলদ আর অমূলদ শেখার পর আমরা এই অধ্যায়ের অঙ্ক করার জন্য দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে বর্গমূল। শিক্ষার্থীরা বর্গ সংখ্যাটা, বর্গ একটা আয়ত যার প্রত্যেক বাহু সমান। ধরো আমি আঁকার চেষ্টা করলাম, এই একটা বর্গ, তার প্রত্যেকটা বাহু সমান, এটাও 3 হলে এটাও 3, এটাও 3, এটাও 3। এর ভিতরে যদি আমি এভাবে 3টা করে মার্বেল সাজাই, তাহলে দেখো এদিকেও 3টা, এদিকেও 3টা, আবার এদিকেও 3টা, তুমি এদিকেও 3টা করে পাচ্ছ। তার মানে এখানে মার্বেলের সংখ্যা প্রত্যেক সারিতে আমি যদি মার্বেল 3টা করে সাজাইছি, অর্থাৎ সব দিকে সমান, তাহলে সংখ্যা কত? মার্বেলের সংখ্যা এদিকেও 3টা, এদিকেও 3টা, তাহলে 3 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 9, 3 3 9। তাহলে এই যে আমরা 3 গুণ 3 পেলাম, তাহলে এই শব্দগুলো থেকে আজকে আমরা একটা বর্গ সংখ্যাটা শিখব, আর শিখব হচ্ছে বর্গমূল।
কি কি শিখবো শিক্ষার্থীরা? বর্গ আর বর্গমূল। মজার কথা হচ্ছে বর্গ আর বর্গমূল আসলে খুব মজার একটা জিনিস। কিভাবে মজার? আসলে দেখি কিভাবে মজার হয়। একদিন তোমরা নামাতা পড়েছো 1 1 কে 1, 2 1 কে 2, 2 গুণে 4, 3 গুণে 6 এভাবে, তাই না? কিন্তু বর্গের ক্ষেত্রে নামাতাটার ধরনটাই আমরা চেঞ্জ করে নিব। কারণ বর্গ হচ্ছে, ধরো 3 কে তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে কি পাচ্ছ? 9। তাহলে এই 9 হচ্ছে তোমার বর্গ। কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে আমরা বলবো বর্গ। আবার বলছি, কোন সংখ্যা, যে কোনো একটা সংখ্যা তুমি মনে মনে নাও, 3 4 6 8 10, তোমার ইচ্ছা অনুযায়ী। তাহলে তুমি মনে মনে নিলা কত? 10। 10 কে শিক্ষার্থীরা কত দিয়ে গুণ করব? 10 দিয়ে। তাহলে 10 কে 10 দিয়ে গুণ করলে কত হলো? 100। তাহলে এইটা হচ্ছে তোমার বর্গ। আবার নেক্সট ট্রাই, আমরা নিলাম হচ্ছে 12। নিয়েছো কত? 12। 12 কে কত দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে। তাহলে 12 12 144। তাহলে এটা হচ্ছে আমার বর্গ সংখ্যা। তাহলে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে আমরা যে গুণফলটা পাচ্ছি সেটা হচ্ছে তার বর্গ। আর তাহলে বর্গমূল কি শিক্ষার্থীরা? বর্গ, এই বর্গের মূলে যে আছে বর্গমূল। তাহলে এই বর্গের মূলে কি আছে? 12, তাই না? কেন বর্গের মূলে 12 কেন? তাই না? প্রশ্ন হচ্ছে এটা, কেন 12 আমরা কেন 144 এর মধ্যে 12 হচ্ছে? দেখো 12 কে যখনই 12 দিয়ে গুণ করেছো তাহলেই 144 পেয়েছো, রাইট? 12 কে 12 দিয়ে গুণ করেই তুমি 144 পেয়েছো। তার মানে যদি 12 কে 12 দিয়ে তুমি গুণ না করতা সেক্ষেত্রে তুমি 144 পেতে না। তার মানে 144 এর মূল হচ্ছে 12। এইভাবে আমরা বর্গ বা বর্গমূল বের করতে পারবো। তাহলে আমরা বর্গ বর্গ চিনে ফেললাম। এবার তোমাদের বইয়ের পাতায় কিছু বর্গ আর বর্গ সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো যদি মোটামুটি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমাদেরকে বড় কিছু কিছু অঙ্ক আমাদের করতে অনেক সুবিধা হবে। তোমাদের বইয়ে 20 পর্যন্ত দেওয়া আছে, তোমরা ট্রাই করবা 20 21 পর্যন্ত দেওয়া আছে মনে রাখতে। তাহলে আমরা একটু দেখি। 1 কে 1 দিয়ে গুণ করবা 1, 2 কে 2 দিয়ে গুণ করবা 4, 3 কে 3 দিয়ে গুণ করবা 9, 4 কে 4 দিয়ে গুণ করবা 16, 5 কে 5 দিয়ে গুণ করবা 25, 6 কে 6 দিয়ে গুণ করবা 36, 7 কে 7 দিয়ে গুণ করবা 49, 8 কে 8 দিয়ে গুণ করবা 64, 9 কে 9 দিয়ে গুণ করবা 81, 10 কে 10 দিয়ে গুণ করবা 100, 11 কে 11 দিয়ে গুণ করবা 121, 12 কে 12 দিয়ে গুণ করবা 144, 13 কে 13 দিয়ে গুণ করবা 196, 13 কে 13 দিয়ে গুণ করবা 196 না 169, 14 কে 14 দিয়ে গুণ করবা, রেজাল্ট হবে 196, 15 কে 15 দিয়ে গুণ করবা 225, 16 কে 16 দিয়ে গুণ করবা 256। এইভাবে তোমরা কন্টিনিউ করবা। এইভাবে লাস্টে 20 দিয়ে 20 কে গুণ করবা 50। ঠিক আছে? তাহলে আমরা এভাবে নাম মনে রাখবো। এখানে খেয়াল করবা শিক্ষার্থীরা, বর্গ আর বর্গমূল করার সময় তুমি কখনোই 2 কে 3 দিয়ে গুণ করতে পারবে না, এটা হবে না। তুমি যখন 2 নিবা তখন 2 কে 2 দিয়ে গুণ করতে হবে। যখন তুমি 3 নিবা তখন 3 কে 3 দিয়ে গুণ করতে হবে। যখন 4 নিবা তখন 4 কে 4 দিয়ে গুণ করতে হবে। তুমি এখানে 4 এর সাথে 5 কে গুণ করে অঙ্ক শেষ করতে পারছো না। এবার এই বর্গমূল বের করার পদ্ধতিগুলো আমরা শিখব। বর্গমূল বের করার পদ্ধতিগুলো আমরা শিখব। তোমাদের বইয়ে বর্গমূল বের করার 2টি পদ্ধতি আছে। শিক্ষার্থীরা খেয়াল করো, বর্গমূল বের করার কয়টি পদ্ধতি তোমাদের বইয়ে আছে? 2টি। একটি হচ্ছে মৌলিক গুণফলকের সাহায্যে, আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়া।
শিক্ষার্থীরা আমরা আজকে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব। শিক্ষার্থীরা মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যাগুলোকে মনে আছে নিশ্চয়ই, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ বা মৌলিক অন্য কোনো উৎপাদক পাওয়া যায় না, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। যে সংখ্যাগুলোকে কেবলমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাদেরকে আমরা সাধারণত মৌলিক সংখ্যা বলে থাকি। যেমন 2 এর সাধারণ গুণিতক 1 আর হচ্ছে 2, 3 এর সাধারণ গুণনীয়ক 1 আর হচ্ছে 3, 5 এর সাধারণ গুণনীয়ক 1 আর 5, 7 এর সাধারণ গুণনীয়ক 1 আর 7। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। সেম একই ভাবে আমি যদি নেই 11 কে 1 দিয়ে আর হচ্ছে 11, এই দুইটা সংখ্যা হচ্ছে তার গুণনীয়ক, তাহলে কোনো সংখ্যার গুণনীয়ক যদি 1 হয় এবং কেবলমাত্র ওই সংখ্যাটা হয়, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কেবলমাত্র বলে থাকবো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা যখন বর্গমূল বের করব, তখন আমরা এই সংখ্যাগুলোকে সাহায্য নিয়ে কাজ করব, আমরা মৌলিক সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে চলো চলে যাই, একটা দেখি কিভাবে করা যায়। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সংখ্যাকে বেছে নিলাম 3, 1, 3, 6। এখন বিভাজ্যতার সূত্র অনুযায়ী এখানে শেষে আছে 2, 6 আছে কত? 6। তাহলে আমাদের মৌলিক সংখ্যা প্রথমে হচ্ছে 2। যেহেতু 6 আছে, আমরা প্রথম জোড় মৌলিক সংখ্যা 2 দিয়ে দেখি এটাকে ভাগ করা যায় কিনা। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে 15। 2 দিয়ে 2 একে 2, 1 যাবে 5 গুণে 10, 10 3 13, আবার হচ্ছে 6 গুণে 12, হাতে 1, 8 গুণে 16। 2 দিয়ে ভাগ করো এটা, 7 গুণে 14, 8 গুণে 16, 4 গুণে 8। আবার এটা হচ্ছে 2 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করো শিক্ষার্থীরা, 3 গুণে 6, 9 গুণে 18, 2 গুণে 4। আবার শিক্ষার্থীরা এটাকে 2 দিয়ে যায়, 1 19, 9 গুণে 18, হাতে 1, 6 গুণে 12। এটা আবারও 2 দিয়ে যায় শিক্ষার্থীরা, 9 গুণে 18, হাতে 1, 16, 8 গুণে 16। শিক্ষার্থীরা এটা আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে গেলে হচ্ছে 4 গুণে 8, 9 গুণে 18। শিক্ষার্থীরা এইবার 2 দিয়ে যাওয়ার পর এই 49 কিন্তু আর 2 মৌলিক সংখ্যা দিয়ে যায় না। খেয়াল করো, এগুলো সব 2 দিয়ে ভাগ যাচ্ছে, এজন্য আমি 2 দিয়ে দিয়েছি। কিন্তু 49 কে তুমি 2 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটরে চাপ দাও বা নিজে করতে যাও, দেখবা এটা ভগ্নাংশ আসে। 3 পরবর্তী 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3। এবার তুমি যদি 3 দিয়ে এটাকে দেওয়ার চেষ্টা করো, সেই ক্ষেত্রেও এটা 3 দিয়ে যায় না। তাহলে 5 দিয়ে চেষ্টা করো, 5 দিয়েও যাবে না, কারণ 5 5 25 হচ্ছে না, অথবা এর বেশি তো যায় না। আবার তুমি 7 দিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি বলেছি 7 গুণবা, তাহলে 7 কে গুণ করবো কত দিয়ে? 7 দিয়ে। এটাকে 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49। তাহলে শিক্ষার্থীরা আমরা মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করে আমরা এইগুলো গুণনীয়কগুলো পেলাম। তাহলে এগুলোকে তুমি সাজিয়ে লেখো, 3 1, 3 6, 2 গুণ 2 গুণ 1 2 3 4 5 6টা 2 2 গুণ 2 গুণ 2 ইনটু 7 গুণ 7। অর্থাৎ তুমি বাইরে যে সংখ্যাগুলো পেয়েছো, এই সংখ্যাগুলো এখানে লিখে দাও। লেখার পরবর্তী কাজ, তুমি প্রত্যেকটা সংখ্যা নিয়ে জোড়াগুলি করবা। এই 2 আর 2 জোড়া, 2 গুণ 2 জোড়া, 2 গুণ 2 জোড়া, 7 গুণ 7। শিক্ষার্থীরা এই জোড়া তৈরি করার ক্ষেত্রে মনে রাখবা, 2 এর সাথে কেবলমাত্র 2 আসবে, 2 এর সাথে কোনোভাবে অন্য কোনো সংখ্যার 3 আসতে পারবে না। তুমি যখন 5 দিয়ে জোড়া করবা, তখন 5 এর সাথে কেবলমাত্র 5 আসবে, 5 এর সাথে কেবল 2 আসতে পারবে না। অর্থাৎ জোড়ার ক্ষেত্রে সংখ্যা দুইটা একই রকম হইতে হবে, একই রকম সংখ্যা দিয়ে তোমাকে জোড়া তৈরি করতে হবে। কথাটা মনে রেখো, অনেকে বাচ্চারা ভুল করে 2 আর 3 এর কেউ মিলে জোড়া তৈরি করে দেয়, অথবা 5 এর সাথে 2 মিলে জোড়া তৈরি করে দেয়। এটা হবে না। জোড়া করার সময় সিমিলার জিনিস, অর্থাৎ 2 এর সাথে 2 থাকবে, 3 এর সাথে 3 থাকবে, 4 এর সাথে 4 থাকবে, 5 এর সাথে 5 থাকবে। এইভাবে নিয়ে সিমিলার, একই রকম, একই জাতীয়, একই ধরনের দেখতে সংখ্যাগুলোকে নিয়ে তুমি জোড়া তৈরি করবে। 2 এর সাথে 2, 2 এর সাথে 2 যেমন কলমের সাথে তুমি জোড়া তৈরি করতেছো, কলমের সাথে কলম কি
মৌলিক উৎপাদক না, 4 বলে হবে না, 4 বাদ দিয়ে বলতেছি 2 এর সাথে 2, 3 এর সাথে 3, 5 এর সাথে 5, 7 এর সাথে 7, তারপরে হচ্ছে 11 এর সাথে 11, এভাবে মৌলিক সংখ্যাগুলো জোড়া তৈরি করতে হবে। জোড়া তৈরি করার পরবর্তী কাজ কি হবে? এখন এটা তো জোড়া তৈরি হয়ে গেল, এখন লিখো 3 1 3 6 এর বর্গমূল, বর্গমূল রুট ওভার 3 1 3 6, রুট দিয়ে রেখে দাও 3 1 3 6, 3 1 3 6। এই চিহ্নটা একটু আগে তোমাদের বলেছিলাম, এটাকে বর্গমূল বলা হয়। লেখার পরে এই যে একটা জোড়া 2 আর 2 এর একটা জোড়া, তাহলে এই জোড়ার মূলে কি আছে 2, তাহলে একটা 2 নাও। এই জোড়াটার মূলে কি আছে 2, তাহলে এখান থেকে একটা সংখ্যা নাও। এই জোড়ার মূলে কি আছে 2, তাহলে একটা 2 নাও। এই জোড়ার মূলে আছে একটা 7, তাহলে গুণ 7। এরপরে গুণফল লেখো। গুণফল লিখলে গুণফল যেটা হবে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56। তাহলে আমার 316 এর বর্গমূল কত দাঁড়াচ্ছে? সুতরাং নির্ণয় বর্গমূল 56। তাহলে আমাদের রেজাল্ট কত বের হলো শিক্ষার্থীরা? 56। তোমরা আবারও দেখো, আমি যে সংখ্যাটাকে নিয়েছিলাম 3134, এই সংখ্যাকে মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করেছি 1568, 2 দিয়ে ভাগ করেছি 784, 2 দিয়ে ভাগ করেছি 392, 2 দিয়ে ভাগ করেছি 196, 2 দিয়ে ভাগ করেছি 98, 98 কে 2 দিয়ে ভাগ করেছি 49, 49 কে আবার 7 দিয়ে ভাগ করেছি 749। এরপরে এখানকার যে বাইরের ভাগফলগুলো ছিল সেগুলো সবই আমি লিখে দিয়েছি। লেখার পরে এই দুইটা নিয়ে একটা জোড়া, এই দুইটা নিয়ে একটা জোড়া, এই দুইটা নিয়ে একটা জোড়া, এই দুইটা নিয়ে একটা জোড়া। আর জোড়ার ক্ষেত্রে আমি বলেছি 2 এর সাথে কেবলমাত্র 2 নিয়ে জোড়া করা যাবে, 2 এর সাথে 3 নিয়ে জোড়া করা যাবে না। আবার 5 এর সাথে 5 নিয়ে জোড়া করা যাবে, কিন্তু 5 এর সাথে 2 বা অন্য কোনো সংখ্যা নিয়ে জোড়া করা যাবে না। এরপরে 334 এর বর্গমূল নির্ণয় করার জন্য তুমি লিখবে রুট ওভার 31 36 কে লিখে, অর্থাৎ 3134 কে রুট চিহ্ন দিয়ে লিখবা। লেখার পরে এই যে জোড়াগুলো তৈরি করেছিলাম, এই জোড়াগুলো থেকে একটা করে সংখ্যা নিবা। এখান থেকে 2 2 গুণের জোড়া থেকে একটা 2 নিবা, 2 2 গুণের একটা জোড়া থেকে একটা 2 নিবা, 2 চিহ্ন নিবা, 2 2 গুণের জোড়া থেকে একটা 2 চিহ্ন নিবা, তারপর 7 গুণ 7 থেকে একটা 7 নিবা। নিয়ে এখানে যে গুণফলটা আছে, এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলোর গুণফল বের করবা। রেজাল্ট যেটা বের হবে, গুণফল যেটা বের হবে সেটা হচ্ছে বর্গমূল। শিক্ষার্থীরা চলো আরেকটা অঙ্ক দেখে আমরা বাড়ির কাজে চলে যাব। আশা করি তোমরা আমার সাথে সাথে খাতা কলম নিয়ে বসেছিলে। অঙ্কটা খাতায় চটপট লিখে নিজেরা ট্রাই করো, দেখো পারো কিনা একটু দেখো, একটু চেষ্টা নিজেদেরকে করতে হবে। অনলাইন ক্লাস তোমরা বারবার রিভিউ দরকার হলে দেখবে, বারবার টেনে টেনে দেখে বাসায় চেষ্টা করবে। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনলাইন ক্লাসগুলো নেওয়া ছাড়া তোমাদের কাছে পৌঁছানোর আর কোনো মাধ্যম নেই। খুব খারাপ লাগে তোমাদেরকে কাছে নিয়ে বসে কথা বলা, ক্লাস নেওয়ার মধ্যে যে আনন্দ, সে আনন্দটাকে আমরা খুঁজে পেতে চাই অনলাইনের মাধ্যমে। তোমরা কি আমার সাথে থাকলেই এটা সম্ভব। আশা করি তোমরা চেষ্টাটি করবে। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই, একটা অনুশীলনের অঙ্কে চলে যাই। শিক্ষার্থীরা অনুশীলনের 1 নম্বর অঙ্ক, 1 এর গণক অঙ্কটাকে আমি বেছে নিয়েছি, যেটাতে দেওয়া আছে 15 21। এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 2 দিয়ে যেহেতু ভাগ করা যায় না, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত শিক্ষার্থীরা? 3। দেখি 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে যায়, 3 5 15। এরপরে 2 যায় না, 0, 3 7 21। শিক্ষার্থীরা এরপরে আমরা দেখি আবার কি দিয়ে যায়। এটা 3 দিয়ে যায়, 3 একে 3, হাতে 2, 2 এর সাথে এখানে 20, তাহলে হচ্ছে 3 3 6 18, হাতে 1, হাতে 2। আবারও দেখো 507 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 1 বার 5 3 2 0 3 6 18, তাহলে থাকে হচ্ছে 2 7, তাহলে হচ্ছে 3 9 27 169। শিক্ষার্থীরা এই পর্যন্ত যাওয়ার পরে তোমার 169 হয়ে গেছে। এখন এরপরে তুমি যদি এটাকে 5 দিয়ে চেষ্টা করা যাবে না, 5 দিয়ে ক্যালকুলেটর ভাগ করে দেখো, মানটা দশমিকের আসবে।
এরপরে তুমি চেষ্টা করবে 7 দিয়ে, তাও যাবে না, কারণ 7 যখন আমি মনে মনে নিচ্ছি তখন 7কে 7 দিয়ে গুণ করো 49, এটা আসে না, আর আসার সম্ভাবনা নেই। এখানে 7 দিয়ে এই সংখ্যাটা বিভাজ্য না, তুমি বিভাজ্যটা খুঁজে দেখো, 7 দিয়ে 159কে ভাগ করে দেখো, আসবে না। তাহলে 7-এর পরে মৌলিক সংখ্যা কে শিক্ষার্থীরা? 9 না, 10 না, 11। 11 যাচ্ছে না, 11 দিয়েও এই সংখ্যাটা ভাগ যায় না। ক্যালকুলেটর ভাগ করে দেখো, দশমিক মান আসবে। 12 দিয়েও যাবে না, 12 মৌলিক সংখ্যা না, সুতরাং 12 তো আসবেই না। 13 দিয়ে ভাগ করা যায় কিনা দেখো শিক্ষার্থীরা, 13 দিয়ে ভাগ করলে কি যায়? ক্যালকুলেটরে 13কে 13 দিয়ে গুণ করে দেখো তো শিক্ষার্থীরা কত আসে। হ্যাঁ শিক্ষার্থীরা, 13কে 13 দিয়ে গুণ করলে কত আসে? ইয়েস, তোমরা পেরেছো। 13কে 13 দিয়ে গুণ করলে এটা 169 হয়। তাহলে 15 21 লেখো 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে এগুলো নিয়ে জোড়া তৈরি করো। এই 3 গুণ 3 নিয়ে একটা জোড়া, 13 আর 13 নিয়ে একটা জোড়া তোমরা তৈরি করবে। এরপরে লেখো 1521 এর বর্গমূল সমান হবে √1521। তাহলে এই জোড়া থেকে দেখো 3 আর 3 এর জোড়া, 3 এর জোড়া থেকে নিবা একটা 3, আর 13 আর 13 জোড়া থেকে নিবা একটা 13। তাহলে গুণ করো, 3 3 9, 3 3। তাহলে হয়ে গেল আমাদের রেজাল্ট 39। শিক্ষার্থীরা অঙ্কটা আবারও একটু মনোযোগ দিয়ে দেখো, বারবার দেখবা, ভিডিও টেনে টেনে বারবার দেখবা, দেখার পর তোমরা বুঝতে পারবা। না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা, আমরা চেয়ে দেখে তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। 21 মৌলিক সংখ্যা 3 দিয়ে এটা ভাগ যায়, 3 দিয়ে ভাগ করলে এর ভাগফল হয় 507। এরপর 3 দিয়ে 507কে আবার ভাগ করলে রেজাল্ট আসে 1 6 9 169। এটাকে আমরা যদি 13 দিয়ে ভাগ করি তাহলে 13 দিয়ে ভাগ করলে আসে 13। এটাকে আর যায় না, কারণ 13 একটা মৌলিক সংখ্যা। 15 21 লিখে এখানে যে ভাগফলগুলো বের হয়েছে, যে গুণনীয়কগুলো তুমি পেয়েছো, এই গুণনীয়কগুলো এখানে লিখে গুণ দিবা। এরপরে 3 আর 3 নিয়ে একটা জোড়া, 13 আর 13 নিয়ে একটা জোড়া, 1521 এর বর্গমূল √1521 গুণ। তাহলে এই একটা জোড়া 3 3 জোড়া থেকে একটা 3 নিবা, 13 আর 13 জোড়া থেকে একটা 13 নিবা, গুণ করবা 39। তাহলে শিক্ষার্থীরা অঙ্কগুলো নিশ্চয়ই পারবা, আশা রাখি পারবে। যদি না পারো, আমি বললাম যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে দরকার হলে যেটা বুঝতে পারবে সেটা আবার বলবো। আচ্ছা শিক্ষার্থীরা, একটু ভেবে দেখো তো, একটু চিন্তা করে দেখো, তোমাদের মাথায় কি এমন কোনো কোশ্চেন আসছে না যে ম্যাডাম আপনি তো বারবার দেখাচ্ছেন জোড়া হচ্ছে? যদি এমন হয়, কখনো এমন হয় যে এটা দিয়ে জোড়া তৈরি হয় না, তখন কি করবে? হ্যাঁ, তোমাদের এই প্রশ্নটার উপরে বেসিক করে বইয়ে আরেক দুটো অঙ্ক আছে, 3 ও 4 নং। 3 ও 4 নং। চলো শিক্ষার্থীরা একটু 3 আর 4 নং আমরা দেখে আসি। শিক্ষার্থীরা 3 নম্বর অঙ্কে দেখো বলেছে, বইয়ে বলেছে 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ। এই হচ্ছে প্রশ্ন। আমি এখান থেকে গ নম্বর অঙ্কটা তোমাদেরকে করে দেব। শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে প্রশ্নটা একটু তুলে ফেলো। অঙ্কটা নিশ্চয়ই তোমরা তুলে ফেলেছো। এই সংখ্যাটাকে আমরা এখন গ নম্বর প্রশ্নের উত্তর ভাগ দেব। 1470 ক্যালকুলেটরে তুলে নিলাম। 1470 ভাগ 2, এটার রেজাল্ট আসে 735। এটা 3 দিয়ে যাবে 245। এটা 3 দিয়ে যাবে, যায় না। 245 ভাগ 5 দেই, 5 দিয়ে যায় 49, তাহলে এটা হচ্ছে 7 দিয়ে যায়। এখন আমি লিখব 1470 =
সংখ্যাগুলো কি জোড়ার বাইরে, এগুলো জোড়া বিহীন, তাহলে এখানে লিখো, এখানে 2, 3, 5 জোড়া বিহীন। সুতরাং যে সংখ্যাগুলো জোড়ার বাইরে আছে একবার এই সংখ্যাগুলোকে গুণ করবা, 5 করে 10, 30। তাহলে আবার বলতেছি যে সংখ্যাগুলো জোড়ার বাইরে আছে এগুলো গুণ করবা, গুণ করলে কত হয় 30। তাহলে লিখবা 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ। তাহলে শিক্ষার্থীরা